আমাদের দেশে এই সমস্ত ক্ষেত্রেই, বিশেষ করে কৃষি পণ্যের ক্ষেত্রে, সরকারের নীতির মধ্যে কনজিউমার বায়াসটা খুব প্রকট, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম আজকে আলোচনা। যে ফুলকপির দাম, যে বললাম যে 10 টাকায় বিশাল বড় ফুলকপি পাওয়া যাচ্ছে, সবাই খুব খুশি, সবাই হই হই করছে। তার কারণ হচ্ছে যে আমরা যারা ফুলকপি খাচ্ছি তারা এই ধরনের অনুষ্ঠান করছি, এই ধরনের অনুষ্ঠানে এসে কথা বলছি, আমাদের কথা বহু মানুষ শুনছেন। কিন্তু ফুলকপি যিনি চাষ করছেন, আমরা যেখানে বসে প্রোগ্রাম করছি তার থেকে 20-25 কিলোমিটার দূরে, তার বেশি নয়, সেখানে তিনি কিন্তু একটা ফুলকপি তৈরি করে 2 টাকাও পাচ্ছেন না, যেখানে তার খরচ হয়ে গেছে হয়তো 2.5 টাকা। সুতরাং কৃষি পণ্যের মূল্য, অনেক কৃষি পণ্যের মূল্য অন্তত যথাযথভাবে কৃষকরা পাচ্ছেন না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার অশোকদা যেটা বললেন যে যদি ওই এমএসপির কথা যখন আসে, মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম সহায়ক মূল্যের কথা যখন আসে, তখন সাধারণভাবে এই ধারণা তৈরি হয়েছে সরকারের উপর সরকারের ঘাড়ে এত বোঝা চেপে যাবে। সরকারের ঘাড়ে বোঝা চাপলে যারা উদ্বিগ্ন হন, যারা সরকারকে প্রোটেক্ট করতে চান, তারা তারা অনেক রকম মত এই বিষয়ে প্রকাশ করেছেন। আমি তার একটা অংশ আপনাদের সামনে রাখছি। এই যে ধান, গম, কার্পাস তুলো, আখ, ছোলা, সর্ষে, এইরকম কয়েকটা পণ্যে, মাত্র 23টা কৃষি পণ্যে এমএসপির ধারণাটা অন্তত আছে, সবজিতে নেই। আর আমাদের যেগুলো খুব লাগে তার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো প্রতিদিন আমাদের খাবারের থালাতে থাকে, বাজারের থলিতে আসে, মাছ, মুরগির মাংস, ডিম, দুধ, এগুলোতে কোনো এমএসপি বলে কোনো ধারণা কিন্তু নেই। তা সত্ত্বেও এই যারা এমএসপির বিরোধিতা করেন, সেই জন্য তারা বলছেন এই পণ্যগুলো, এগুলো তো কৃষি পণ্য, এক ধরনের কৃষি পণ্যই বটে, এইগুলো কিন্তু পুরোপুরি বাজারের উপর ছাড়া আছে। তার মধ্যে দুধের ক্ষেত্রে অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ, সরকারি না হলে একটা সামাজিক হস্তক্ষেপ হয়েছে, আমরা সবাই জানি। আমুল সমবায়ের মাধ্যমে দুধ উৎপাদন, দুধ প্রক্রিয়াজাত করা, দুধের থেকে উৎপাদিত পণ্য বিক্রি করা, এটা হয়েছে। কিছুটা তৈলবীজের ক্ষেত্রে হয়েছিল যখন ধারা তেল প্রথম আসে, যেটা অশোকদা বলছিলেন যে ওই সরকারের ইন্টারভেনশন, সবকিছু সরকারি কিনে নেওয়ার দরকার নেই, তখন কিন্তু এই ধারণা থেকেই করা হয়েছিল। সরকারের যখন উদার অর্থনীতি পথে চলার পথে প্রথম দিককার, গত শতাব্দীর 9-এর দশকের মাঝামাঝি, তখন কিন্তু এটাই, ধারা তেলটা এসেছিল এই জন্যই। ওটা কিন্তু দুধ যারা বিক্রি করে তারাই বানিয়েছিল, আমুলই বানিয়েছিল, তাদেরই আইডিয়া ছিল। তাদের আইডিয়াটা এটা ছিল যে তেলের দামে, খাবারের ভোজ্য তেলের দামে খুব ওঠাপড়া হতো, সর্ষের তেল আজকে 80 টাকা, কালকে 120 টাকা। এটা বন্ধ করার একটা উপায় হচ্ছে, বেশ একটা মোটা পরিমাণ তেল যদি সরকার যে কিনে নেয়, সত্যি সত্যি কিনে নেয়, অথবা সরকার কিনে নেবে দাম বেশি বাড়লে, এই ভাবনাটা যদি চালু থাকে, এটা যদি ট্রেডাররা যদি মনে করে সরকার বেশি দাম বাড়লে সরকার কিনে নেবে, তাহলে প্রাইস স্টেবিলাইজড হয়, তাতে কনজিউমারের উপকার হয়, একই সঙ্গে উৎপাদকের স্বার্থ রক্ষিত হয়, যেহেতু দাম সত্যিকারে পড়ে গেলে সরকার ইন্টারভেন করে, সরকার জিনিসটা কিনে নেয়। তেলের ক্ষেত্রে হয়েছিল, দুধ অন্যভাবে সমবায়ের মাধ্যমে হয়েছে। আজকে যারা এই লিগ্যাল এমএসপি, আইনগতভাবে বাধ্যতামূলক ন্যূনতম সহায়ক মূল্যের বিরোধিতা করেন, তাহলে একটা বক্তব্য হচ্ছে এই ধরনের পণ্য, দুধ, মুরগির মাংস, ডিমে কোনোদিন কোনো ইন্টারভেনশন খুব একটা সরকার করেনি। শুধু আমি যতদূর জানি, শুধু একটা ডিমের একটা দাম সরকার বলে দেয় এই দামে বিক্রি করতে হবে, তার থেকে অনেক বেশি দামে আমি অ্যাকচুয়ালি ডিম কিনি প্রতিদিন। তো এই ধরনের পণ্যে যদি সফল হতে পারে, সরকারি ইন্টারভেনশন ছাড়া যদি সফল বাজার হতে পারে, যেখানে আবারও বলছি, মাছ, মুরগির মাংস, ডিম, দুধ যিনি উৎপাদন করছেন তিনিও একেবারে না খেতে পেয়ে নেই, তিনিও সন্তুষ্ট মোটামুটি, হয়তো তারা সন্তুষ্টি কিছু বাকি আছে, কিন্তু তিনি একেবারে ধান, গম বা কৃষি
অন্য কৃষি পণ্যের মতো মাঠে ফেলানো সবজির মতো তিনি কিন্তু সুইসাইড করছেন না, তিনি কিন্তু না খেতে পেয়ে মরে যাচ্ছেন না। তার প্রত্যাশা পূরণ হয়তো হতে পারে না, হচ্ছে না কোনো কোনো সময়। কিন্তু এই পণ্যগুলোর থেকে উপভোক্তা এবং উৎপাদক, কনজিউমার এবং প্রডিউসার দুজনেই যদি মোটামুটি স্টেবল অবস্থায় থাকতে পারেন, সুস্থিত অবস্থায় থাকতে পারেন ফ্রি মার্কেটের কল্যাণে, তাহলে সেগুলো অন্য পণ্যের ক্ষেত্রে হবে না কেন? এই বিরুদ্ধ যুক্তিটা হচ্ছে তাহলে সত্যি সত্যি যদি অন্য পণ্যগুলোকে সেরকম করে দেওয়া হয়, ছোলা, সর্ষে, যেগুলো কথা আমরা বললাম, আখ, কার্পাস তুলোটা হয়তো একটু অন্য জটিল বিষয়, যেহেতু সেটা অন্য ইন্ডাস্ট্রিতে যায়, ধান, গম, তাহলে অসুবিধার কি আছে? এটা তো করে কখনো দেখা হয়নি। যারা ফ্রি মার্কেটের প্রবক্তা তারা এই কথা বলেন। অসুবিধা এই যুক্তির ফাঁক কি আছে আপনি কি দেখেন? আমার কাছে কিন্তু বহু মানুষের কাছে কিন্তু এটা গ্রহণযোগ্য যুক্তি, আমার নিজের কাছে কি বলছি না। হ্যাঁ, এখানে দুটো জিনিস বলা দরকার। একটা হচ্ছে যে আপনি দুধের যে কথাটা বললেন, সেটা সত্যি কথাই যে দুধের মানে প্রায় 40% মার্কেট হচ্ছে সমবায়ের নিয়ন্ত্রণে মার্কেট। অর্থাৎ সেটা শুধু আমিল নয়, মাদার ডেয়ারি, আমুল, ওদিকে আভিন, ওদিকে নন্দিনী, এক একটা রাজ্যে এক একটা বড় বড় ডেয়ারি আছে। তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এগুলো কিন্তু উৎপাদকদের বড় সংস্থা। সেটা আমুলই বলুন বা নন্দিনী বলুন বা আভিন বলুন বা মাদার ডেয়ারি বলুন, এটা উৎপাদকদের সংস্থা বড় বড় তৈরি হয়েছে, যারা বাজারে অনেকটা নিয়ন্ত্রণ তৈরি করতে পেরেছে। এখন যদি বলা হয় যে চাষিদেরও এরকম বড় বড় উৎপাদক সংস্থা তৈরি হবে, যেমন আজকাল যেটা চেষ্টা হয়েছে, সেই চেষ্টাটার কথাও বলা উচিত। সেটা হচ্ছে যে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন বা ফার্মার প্রডিউসার কোম্পানি, এফপিসি অথবা এফপিও। আজকে প্রায় 20,000-এর উপর সারা দেশে এফপিও বা এফপিসি আছে, যেগুলো সবই এক একটা চাষিদের কোম্পানি। একটা সময় হয়েছিল যখন চাষিদের কোঅপারেটিভ তৈরি হয়েছিল, 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশক পর্যন্তও চলেছিল, যেটাকে আমরা জানতাম এই কথা শুনে যে প্রাইমারি এগ্রিকালচারাল কোঅপারেটিভ সোসাইটি, পিএসিএস, প্যাক্স বলা হতো। এবারে সারা দেশে প্রায় 2 কোটির মতো প্যাক্স ছিল এক সময়তে। তার অধিকাংশ প্যাক্স আজকের দিনে হয় মরে গিয়েছে, নয়তো মানে মুমূর্ষু অবস্থায় আছে। তার মূলত কারণ কিন্তু প্যাক্স গুলো এমনভাবে সরকারি নিয়ন্ত্রণের মধ্যে ছিল, যেখানে মূলত রাজনৈতিক নেতারা, এমএলএ, এমপিরা ওই প্যাক্স গুলির মধ্যে নিয়ন্ত্রণ করতে গিয়ে এই প্যাক্স আপনার বোধহয়, হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, এবারে কিন্তু আমুল বা মাদার ডেয়ারি বা এগুলোর ক্ষেত্রে তা ঘটেনি। এরা যেহেতু একেবারেই অন্য ধরনের সমবায়, সেগুলোর ক্ষেত্রে এটা ঘটেনি বলে কিন্তু একটা পর্যন্ত এরা এগোতে পেরেছে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি দুধের কথা দেখেন তাহলে দেখবেন দুধের উৎপাদক আজ গত 15 বছর ধরে কিন্তু দুধের উৎপাদক, যে মহিলারা প্রায় 1,25,000 গ্রামে দুধের উৎপাদক আছে আমাদের দেশে, আমি লাস্ট যা দেখেছি, দুধের উৎপাদকরা কিন্তু তাদের দুধের দাম পাচ্ছেন না। মাঝখানে আমরা কিন্তু দুধের দাম ক্রমশ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং বেশি দাম দিয়ে দুধ কিনছি। অর্থাৎ এই সমবায় ব্যবস্থা সত্ত্বেও উৎপাদকরা কিন্তু তাদের একটা দামের মধ্যেই আটকে গেছেন। এমন নয় যে উৎপাদকরা সারাক্ষণ একটা বেশি দামের লাভ করছেন। কারা পাচ্ছে? শুধু মূলত পাচ্ছেন এই কোঅপারেটিভ গুলো, যারা বড় বড় কর্পোরেট সংস্থার মতো কাজ করে। এটা দুধের ক্ষেত্রে ঘটেছে। ডিমের ক্ষেত্রেও কি ঘটেছে? ডিমের ক্ষেত্রেও কিন্তু প্রাইভেট এন্টারপ্রাইজ এসেছে, যে এন্টারপ্রাইজ গুলো একটা বড় স্কেলে, অন্ধ্রপ্রদেশ যদি দেখেন, আপনি যদি তামিলনাড়ু, কর্ণাটক দেখেন বা মহারাষ্ট্রে দেখেন, ডিমের এন্টারপ্রাইজ গুলি এক একটা পোল্ট্রিতে কিছু না হলেও 5,000, 6,000, 12,000 মুরগি আছে। এই ধরনের বড় এন্টারপ্রাইজ এসেছে। এবারে চাষির ক্ষেত্রে তো তা নয়। চাষির ক্ষেত্রে তো মানে কিছু না হলেও যে আমরা বলি 14 কোটি চাষি আছে, তার মধ্যে কিছু না হলেও 9 থেকে 10 কোটি হচ্ছে রিয়েল চাষি, যারা চাষ করে চালানোর চেষ্টা করছেন। তারা তো ক্ষুদ্র এবং চাষি, তারা তো বড় এন্টারপ্রাইজ বলে কেউ নেই। কাজেই এই তুলনাটা চলে না।
এমনকি ডিমের ক্ষেত্রেও দেখা গেছে পোল্ট্রি উৎপাদকরা কিন্তু তাদের দাম সত্যি সত্যি খুব একটা পাচ্ছেন না, কিন্তু আমরা ডিম অনেক বেশি দামে কিনছি। মাছের ক্ষেত্রে যদি আপনি দেখেন সেটাও দেখবেন যে যে মাছটি নদীতে ধরে এনে আপনাদের ইয়েতে বিক্রি করছে প্রথম স্তরে, সে যে দাম পাচ্ছে আর আপনি এসে সেই একই দাম মানে রুই মাছ, কাতলা মাছ যে দামে আপনি কিনছেন, তার মধ্যে কিছু না হলেও মানে সে যদি ৳১০০ বা ৳৫০, ৳৬০ কিলোতে বিক্রি করে, আপনি সেই মাছটাই কিনছেন ৳৩০০ কিলোতে। অর্থাৎ মাঝখানে আরেকটা অংশ কিন্তু অ্যাকচুয়ালি দামটা পেয়ে যাচ্ছে। কাজেই যেটা সফলতা হিসেবে দেখানো হচ্ছে, সেটার মধ্যে কিন্তু অনেকটা নুয়ান্স মানে একটুখানি ভেবেচিন্তে দেখার বিষয় আছে এবং এটা কিন্তু মানে এইভাবে মেইন উৎপাদককে বলা ব্যাখ্যা করা যায় না। বিশেষ করে দুধের ক্ষেত্রে তো একেবারেই নয়। কিন্তু যদি করা যায়, যেটা করা যায় এবং যেটা করার চেষ্টা হচ্ছে এবং কিন্তু সেই চেষ্টাটাকে আরো বেশি করে করতে হবে। সেটা হচ্ছে এই যে মূল কৃষি পণ্যগুলি, যেটা ২৩ টি কৃষি পণ্যের কথা বলা হচ্ছে, সেই মূল কৃষি পণ্যগুলির উৎপাদকদের যদি বড় সংস্থা তৈরি হতো, উৎপাদকদের যদি কোম্পানি তৈরি হতো, উৎপাদকদের যদি মানে কর্পোরেট সংস্থা তৈরি করা যেত, তাহলে কিন্তু তারা মার্কেটে গিয়ে অনেকটা নেগোশিয়েট করতে পারত। আজকে ক্ষুদ্র চাষী সে ট্রেডারদের কাছে তার নেগোসিয়েশন পাওয়ারই নেই। যদি সে সংস্থা তৈরি করে এবং এটা এই প্রস্তাবের মধ্যেও আছে যে এমএসপি যদি সত্যি, সত্যি লিগ্যাল গ্যারান্টি দিতে হয়, তাহলে এফপিওদের কাছ থেকে অনেক বেশি প্রকিউর করতে হবে। সেলফ হেল্প গ্রুপের কাছ থেকে অনেক বেশি প্রকিউর করতে হবে প্রাইভেট ট্রেডারদের বদলে, যাতে ক্ষুদ্র চাষীর নেগোসিয়েশন পাওয়ার বাড়ে। ক্ষুদ্র চাষীর নেগোসিয়েশন পাওয়ার তখনই বাড়বে যখন তাদের সংস্থা তৈরি হবে এবং সেই ধরনের সংস্থার এখন বেশ কিছু এফপিও খুব সাকসেসফুল হয়ে কাজ করছে। পশ্চিমবঙ্গেও আছে। পশ্চিমবঙ্গে আমি নিজে জানি মেদিনীপুরে, বর্ধমানে, উত্তরবঙ্গে একটা ফার্মার প্রোডিউসার কোম্পানি আছে যাদের মধ্যে ৩২৭ জন চাষী আছেন যারা সবাই আনারস চাষ করেন। তারা যখন আনারস একা মানে নিজেরা বিক্রি করতেন পাইকারকে, তারা তখন যা দাম পেতেন, আজকে তারা এফপিও করে তার ৫.৫ গুণ দাম পাচ্ছেন। এবং সেটা একটা কেস স্টাডি হিসেবে মানে সবাই দেখেছে, এটা আমাদের কথাবার্তার মধ্যে এসেছে, আমাদের পড়ানোর ক্ষেত্রেও হয় যে এফপিও করতে পারলে কতটা এগোনো যায়। এছাড়াও কিন্তু এখন আরো অনেক ব্যবস্থা তৈরি হয়েছে যেগুলোকে আরো বেশি উন্নত করার প্রয়োজন আছে। যেটার মধ্যে একটা হচ্ছে ইলেকট্রনিক মার্কেট। অর্থাৎ আপনি মানে যেটাকে ন্যাম বলছে আরকি, ন্যাশনাল এগ্রিকালচারাল ইলেকট্রনিক মার্কেট। ন্যামের সুবিধা হচ্ছে যে আপনি সরাসরি কোথায় কোন দামে জিনিসটা বিক্রি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। বাস্তবে হাতে করে ফসলটা গাড়ি করে না নিয়ে গিয়ে আমি সেটাকে বিক্রি করে দিতে পারি। হ্যাঁ। এবং পরে এসে ট্রানজাকশনটা ফিজিক্যালি হয়ে গেল, জিনিসটা নিয়ে গেল, কিন্তু দামটা আমি অনেক আগে থেকে জানলাম। অর্থাৎ আমি সত্যি প্রাইসটা ডিসকভার করলাম। আমি দেখলাম যে এই মার্কেটে এই দাম, ওই মার্কেটে ওই দাম আমি পাইলাম। এই ধরনের মানে পরিকাঠামোগত ব্যবস্থাটাকে আরো অনেক বেশি উন্নতি করতে পারলে কিন্তু এইদিকে এগোনো যাবে। আমার নিজের যেটা মনে হয়েছে, আমি একটা লাইনই বলে শেষ করি। সেটা হচ্ছে যে এমএসপিটাই যে সারা মানে চিরকালীন একটা ব্যবস্থা থাকা উচিত তা আমিও মনে করি না। কিন্তু আমি মনে করি যে চাষীকে প্রটেক্ট করতে গেলে ইন্টারমিডিয়েট ব্যবস্থা হিসেবে এমএসপি লিগ্যাল গ্যারান্টির প্রয়োজন আছে। সুদীপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনার থেকে শুনলাম অসুবিধা। আরেকটা ছোট্ট একটা বিষয় নিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ করব, সেটা হচ্ছে যে সমস্ত কথাগুলো আপনি বলছেন নানা জায়গায় বেরোচ্ছে, যেগুলো নিয়ে আমরা চর্চা করছি, সেই সবগুলোর মধ্যে একটা কিন্তু ইমপ্লিসিট অ্যাজাম্পশন আছে, একটা কিছু ধরে নেই। সেটা হচ্ছে যে তত্ত্বগতভাবে জানিয়ে আলোচনা হচ্ছে, জানিয়ে লেখালেখি হবে, জানিয়ে কথাবার্তা বলা হচ্ছে, সেগুলো কার্যকর করার ক্ষেত্রে মানে অর্থনৈতিক সুবুদ্ধি, বাণিজ্যিক সুবুদ্ধি, প্রশাসনিক সুবুদ্ধি, এগুলোই শুধু কাজ করবে। আমি একজন দর্শকের মতামতের এখানে ফেলে সেটা পড়ে আপনার প্রশ্নটা করছি। উনি বলছেন, এমএসপি বলতে চাইছে, এমএসপি তে পশ্চিমবঙ্গের চাষি পান না চালের ক্ষেত্রে, কারণ রেশন থেকে এক চোর চক্রে থেকে হাত ধরে আরেক চাল করে পৌঁছয়।
বিস্তারিত উনি বলতে চাইছেন আমাদের এখানে, আগামী দিনে অনুমতি চান, কর্মসূত্রে উনি এটা জানেন। 1 বছর 3 মাস মতো জেল খেটে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী বেরোলেন। তিনি মুখ্যমন্ত্রী অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর ছিলেন বহু বছর ধরে। 1 বছর 3 মাস জেল খেটে বেরোলে অজস্র শর্তে বাইরে যেতে পারবেন না, বাড়িতেই থাকতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু জামিন পেয়ে বেরোলেন। তার বিরুদ্ধে মূল অভিযোগ, চার্জশিট জমা পড়ছে, ওটা শুধু কথার কথা নয়, এই যে রেশনে কোটি কোটি টাকার দুর্নীতি, তার মাথা হচ্ছেন তিনি। আমি জানি না, আমি অন্য রাজনৈতিক নেতাদের থেকে শুনেছি তার পরিবারের লোক নাকি টিউশন করে মাসে কোটি কোটি টাকা রোজগার করেন। এরকম টিউশনই থাকলে পশ্চিমবঙ্গে কারো মানে মাস্টার মশাই দিদিমণির চাকরি পাওয়ার জন্য লোকে রাস্তায় বসে আছে আমি জানি না। তার পরিবারের লোক আছে টিউশন করে নাকি তারা কোটি কোটি টাকা রোজগার করেন মাসে। এই যে দুর্নীতি, সর্বগ্রাসী দুর্নীতি, যা এই সমস্ত শুভ বুদ্ধি শুভ ভাবনাকে খর্ব করছে, তার মাথার উপরে বসে আছে, সেইটা সম্পর্কে কিভাবে মানুষ সচেতন হবে, কিভাবে কন্ট্রোল করবে, বা সেটা সম্পর্কে বিরোধ করার উপায় আছে কিনা আমি জানি না। মানে আপনি যা কিছু এতক্ষণ ধরে বললেন সেই সমস্ত কিছু কেড়ে নিতে পারে কিনা একটা বড়টা চোর বা ডাকাত, যে রাজনীতি যাকে মাথার উপরে বসিয়েছে, যেটা আমাদের দেশে হয়, এই বাস্তব। তখন রায় যেটা কথা বলছেন, এই প্রসঙ্গে আপনার মতামত ছোট্ট করে শুনে আজকে অনুষ্ঠান শেষ করবো। অশোক দা, এখন না, এটা আপনি একদমই মানে ঠিকই বলেছেন। সেটা হচ্ছে যে যদি যে কোনো রাজনৈতিক বিষয় বা যে কোনো অর্থনৈতিক বিষয় যেগুলো মূলত জনকল্যাণ তার সঙ্গে জড়িত, মানে চাষিদের প্রোটেকশনের কথা জড়িত, এইসব নিয়ে যদি সুস্থ আলোচনার পরিবেশ থাকে সেটা একভাবে করা যায়। কিন্তু আমাদের দেশে দুর্নীতি বলে যে বস্তুটি, এই বস্তুটি যে শুধু একটা সীমিত স্তরের মধ্যে সীমাবদ্ধ, কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ, এরকম তো নয়। এটা একটা বিস্তৃত এবং তার সঙ্গে ক্রাইম জড়িয়ে আছে, মানে একেবারে সবকিছু। এটা একটা বিস্তৃত ব্যবস্থার মধ্যে, এটা একটা অর্থনৈতিক প্রশাসনিক ব্যবস্থা, মানে এভাবে চলে আসছে। এটা বাই ইটসেলফ একটা অর্থনীতির মানে তৈরি হয়ে গেছে। সেইখানে যেটা মানে সেইখানে যদি কোনো জিনিস করতে হয় তাহলে যেটা একসময় কিছু কিছু জায়গাতে করতে পেরেছিল সেটা হচ্ছে যে ছত্তিশগড়ের গল্পটা তো মনে আছে রেশনে, যে মানে কোনো সরকারকে হয়তো জনপ্রিয় হতে গেলে দেখা যাবে যে একটা কোনো যোজন, একটা কোনো বিষয় খুব ভালো করে করতে হবে। রামন সিং প্রথমবার যখন ক্ষমতায় এলেন তিনি দেখলেন যে তাকে জনপ্রিয় হতে হবে, তাকে তার রাজনীতিকে দাঁড় করাতে হবে, তার রাজনৈতিক দলকে জনপ্রিয় হতে হবে। তিনি খুঁজে নিলেন যে ঠিক আছে, আমি রেশন ব্যবস্থাটাকে উন্নতি করব। তারপরে তিনি যেটা করেছিলেন সেটা সারা দেশের মধ্যে মানে উল্লেখ করার মতো ব্যবস্থা। সেটা হচ্ছে তিনি সমস্ত রেশন ডিলারদের লাইসেন্স ক্যান্সেল করে দিলেন। করে বললেন যে পঞ্চায়েত এবং সেলফ হেল্প গ্রুপেরাই রেশন দেবে। এবং তাদের জন্য তিনি তাদের পরিকাঠামো তৈরির জন্য, বাড়িঘর তৈরির জন্য, গুদাম তৈরির জন্য, ওজনদারি থেকে শুরু করে একটা ট্রানজাকশনের ব্যবস্থা ইত্যাদি করা হলো। তার ফলে কিন্তু সমস্ত স্টাডি দেখিয়েছে যে ছত্তিশগড় করে দেখালো যে হ্যাঁ, রেশন ব্যবস্থা উন্নতি করা সম্ভব। উড়িষ্যাও কিন্তু তার পথে গিয়েছিল, কোনো সন্দেহ নেই। কাজেই কোনো একটা সময়তে দেখা যাবে হয়তো কেউ এসে এটা নিয়ে ধরবেন, তখনই এটা হবে। অন্যথায় বর্তমানে রাজনীতি, দুর্নীতি এবং ক্রাইম, এইটা ব্যাপারটা এমন একটা জায়গায় চলে গেছে যে সেখান থেকে বেরোবার পথ একমাত্র তো হচ্ছে জনতা যদি রাস্তায় না নামে বেরোনো যাবে না, এই আর কি। নিশ্চয়ই। সেই 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 শুনেই আমি আজকে অনুষ্ঠানটা শেষ করব, যে আমাদের এত কিছু আলোচনা যে আমরা বললাম, যারা শুনলেন তাদের সবার কাছে আমাদের এই বার্তাটা কিন্তু থাকবে যে শেষ পর্যন্ত পরিবর্তনের জন্য কিন্তু সচেষ্ট হতে হবে, সক্রিয় উদ্যোগ নিতে হবে, এবং সেটা যারা নেবেন তারাই তার সুফল ভোগ করবেন। শুধু আলোচনার দ্বারা হবে না, শুধু অর্থনৈতিক তত্ত্ব, কৃষি বিজ্ঞানের তত্ত্ব তা দিয়ে হবে না। সমস্ত কিছুর মাথায় বসে আছে যে রাজনৈতিক ব্যবস্থা, তার থেকে অন্তত মানে কাগজে কলমে যা বলছেন সেটা করুন। চুরি করবেন না, ঘুষ খাবেন না, বড় তো কিছু কথা নয় তো, চুরি করা বা ঘুষ খাওয়ার কথা কারো নয়। এইটা যদি আমাদের রাজনৈতিক ব্যবস্থায় নিশ্চিত করতে পারে, চুরি হবে না, ঘুষ খাবে না,
তাহলে হয়তো অনেক পরিবর্তন, নানা রকম অর্থনৈতিক ভাবনা, সদ্ভাবনা থেকেই সকলেই বলছেন, সেগুলো 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 মন্থন থেকে কিছু উঠে আসতে পারে। তা না হলে কিন্তু পুরোটাই হচ্ছে শেষ পর্যন্ত ওই যতই বড় বড় পণ্ডিতরা বড় বড় কথা বলুন, ভালো ভাবনা চিন্তা অনেকে মিলে করুন, শেষ পর্যন্ত চুরি করে কোটি কোটি টাকা যে খেয়ে গেল, সে তো সবারই সবকিছু খেয়ে গেল, কৃষকেরও খেয়ে গেল, কনজিউমারও খেয়ে গেল। এটা বন্ধ করা হচ্ছে বোধহয় প্রথম কাজ।